চীন রাশিয়া মিলে বদলে দিচ্ছে বিশ্বের ক্ষমতার মানচিত্র। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পর সেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে। যুদ্ধবিরতি চললেও একটাই গুঞ্জন চারপাশে, যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কি তাহলে শেষ হতে চলেছে? আর তার নেপথ্যে রয়েছে চীন রাশিয়া জোট। কারণ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০ দিনের যুদ্ধে সরাসরি ইরানের এই দুই মিত্র না থাকলেও যুদ্ধে সর্বত্র ছড়িয়েছিল চীন রাশিয়ার নাম। ড্রোনের কাঁচামাল সরবরাহ, স্যাটেলাইট প্রযুক্তি থেকে শুরু করে কূটনৈতিকভাবে সব সময় ছায়ার মতোই ইরানের পাশে ছিল চীন রাশিয়া। আর এভাবেই ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের আধিপত্যের ঘরে সর্বনাশ ডেকে এনেছে চীন রাশিয়া। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক দাবি করেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুধু সামরিক সংঘাত ছিল না, বরং এটি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করেছে। তার ভাষায়, এক মেরুর বিশ্ব ব্যবস্থার যুগ শেষের পথে। ইরানের দাবি, এই যুদ্ধের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যুক্তরাষ্ট্র আগের মতো একাই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। রেজা তালাইনিক আরও বলেন, ইরানের প্রতিরোধী বিশ্বকে বহুমুখী শক্তির নতুন বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ এমন এক বিশ্ব যেখানে শুধু ওয়াশিংটন নয়, বেইজিং, মস্কো কিংবা তেহরানও বড় ভূমিকা রাখবে। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্র? কারণ যুদ্ধের ময়দান থেকেও এসেছে বিস্ফোরক তথ্য। মার্কিন কংগ্রেসের অধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের অভিযানে বড় ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী অপারেশন এপিক ফিউরি নামের ওই অভিযানে ধ্বংস হয়েছে অন্তত ৪২টি মার্কিন যুদ্ধ বিমান, ড্রোন ও নজরদারি উড়োজাহাজ। তালিকায় রয়েছে F-15 স্ট্রাইক ইগল, F-35 স্টেলথ জেট, MQ-9 রিপার ড্রোন সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। শুধু তাই নয়, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $29 বিলিয়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত বড় সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র তার মূল লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই দাবি উঠছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ন্ত্রণে নেওয়া, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। আর ঠিক এই সময়েই বিশ্বমঞ্চে আরও শক্তভাবে সামনে এসেছে চীন ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে দুই নেতা যে বার্তা দিয়েছেন তা কার্যত ওয়াশিংটনের জন্য সরাসরি চ্যালেঞ্জ। শি জিনপিং বলেছেন, বিশ্বে একতরফা আধিপত্যবাদ বাড়ছে, আর পুতিনের অভিযোগ, নিজেদের ক্ষমতা ধরে রাখতেই বিভিন্ন অঞ্চলে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষায়, এখন সময় বহু মেরুর বিশ্ব ব্যবস্থার। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ চীন ও রাশিয়া এখন প্রকাশ্যেই ডলার নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের অধিকাংশ বাণিজ্য এখন মার্কিন ডলারের বদলে ইউয়ান ও রুবেলে হচ্ছে। অর্থাৎ বিশ্বের দুই বড় শক্তি এমন এক অর্থনৈতিক জোট তৈরি করছে যা ভবিষ্যতে ডলারের বৈশ্বিক আধিপত্যকেও চ্যালেঞ্জ জানাতে পারে। শুধু অর্থনীতি নয়, জ্বালানি ও প্রযুক্তিতেও গভীর হচ্ছে তাদের সম্পর্ক। বিশাল পাওয়ার অব সাইবেরিয়া টু গ্যাস পাইপলাইন প্রকল্প এখন দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতীক হয়ে উঠছে। এই পাইপলাইন চালু হলে প্রতি বছর প্রায় 50 বিলিয়ন ঘন মিটার রুশ গ্যাস সরাসরি যাবে চীনে। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন, এসব ঘটনা আলাদা আলাদা নয়। ইরান যুদ্ধ, চীন রাশিয়ার জোট, ডলার বর্জনের উদ্যোগ, সবকিছু মিলিয়ে বিশ্ব রাজনীতিতে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। তাহলে কি সত্যিই শেষের পথে আমেরিকার এককাধিপত্য? ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভয়াবহ সংঘাতের পরও কি শিক্ষা হয়নি ইসরায়েলের? যুদ্ধবিরতি আর সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা চললেও কেন আবারও কঠোর অবস্থানে তেল আবিব? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন ঘুরছে ঠিক এই প্রশ্নই।
কারণ নতুন করে ইরানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পূর্ণ সমঝোতা হয়েছে। যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। তবে কি মার্কিন প্রেসিডেন্টকে সত্যি নিয়ন্ত্রণ করেন ইহুদিবাদী রাষ্ট্রের এই প্রধানমন্ত্রী? বিশ্বজুড়ে এত হানাহানি রক্তপাতের পেছনের মূল কারিগর কি নেতানিয়াহুই? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। শুধু তাই নয়, সমৃদ্ধ পারমাণবিক উপাদানও ইরানের ভূখণ্ড থেকে সরিয়ে নিতে হবে। তার ভাষায়, আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং নতুন সমঝোতা নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনও একদম কঠোর অবস্থানে রয়েছে। নেতানিয়াহু আরও জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনে দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে উঠে এসেছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থাৎ কূটনৈতিক আলোচনা চললেও সামরিক বিকল্পও পুরোপুরি সরিয়ে রাখছে না ওয়াশিংটন। তবে পুরো ঘটনার মধ্যে আরেকটি বিষয় এখন বিশেষভাবে আলোচনায় এসেছে। আর সেটি হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতার আলোচনায় সরাসরি রাখা হয়নি ইসরায়েলকে। আর এখানেই বাড়ছে তেল আবিবের অস্বস্তি। বিশ্লেষকদের মতে, ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে যায় তাহলে আঞ্চলিক রাজনীতিতে একা হয়ে যেতে পারে ইসরায়েল। কারণ সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ইরান আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। আর এই বাস্তবতাই উদ্বেগ বাড়াচ্ছে নেতানিয়াহুর সরকারের ভেতরে। তাই এখন একদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে তেল আবিব, অন্যদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানও বজায় রাখতে চাইছে তারা। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পরও কেন আবারও সংঘাতের ভাষা ব্যবহার করছে ইসরায়েল? তাহলে কি নতুন কোনো সামরিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন নেতানিয়াহু, নাকি এটি কেবল যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশল? আমেরিকা অনেকের কাছেই স্বপ্নের দেশ, আবার অনেকের কাছেই সর্বনাশের নাম। কথিত আছে, এই দেশ একবার যে দেশের দিকে চোখ তুলে তাকায় সেই দেশের সর্বনাশ আর কেউ ঠেকাতে পারে না। এই পরাশক্তিকে তাই বিশ্ব মোড়ল মানা হয়। বিশ্বের যে কোনো প্রান্তে দেশটির লম্বা নাক পৌঁছে যায় মোড়লগিরি করতে। তবে সম্প্রতি এই দৃশ্যপটে পরিবর্তন এসেছে। বিশ্বের এই মোড়লকে আর তেমন পাত্তা দিচ্ছে না কেউই। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত তার উত্তম উদাহরণ। তাহলে বিশ্ব রাজনীতির আসল নিয়ন্ত্রণ এখন কার হাতে? এখানেই উঠে এসেছে নতুন এক নাম, চীন। একসময় পুরো বিশ্বকে সতর্ক করত যুক্তরাষ্ট্র, আর এখন সেই যুক্তরাষ্ট্রকেই প্রকাশ সংযত হওয়ার বার্তা দিচ্ছে দেশটি। আর এই পরিবর্তনই নতুন করে নাড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ। মাত্র কয়েকদিন আগেই চীন সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সফর শেষে বড় কোনো সাফল্যের ঘোষণা দিতে পারেনি হোয়াইট হাউস। বরং বিশ্লেষকদের মতে প্রত্যাশার তুলনায় অনেকটাই খালি হাতে ফিরতে হয়েছে ট্রাম্পকে। এরপরেই বেইজিংয়ে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়ার ঘনিষ্ঠ এই কূটনৈতিক তৎপরতা যেন আরও স্পষ্ট করে দিয়েছে বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন বেইজিং। আর ঠিক এই সময়েই নতুন এক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিল চীন। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, 1996 সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িত ছিলেন তিনি। সেই ঘটনায় কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। আর এত বছর পর সেই ঘটনাকে কেন্দ্র করেই আবারও কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু এবার চুপ থাকেনি চীন। বেজিং সরাসরি বলেছে কিউবার বিরুদ্ধে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক অপব্যবহার বন্ধ করা। একই সঙ্গে যে কোনো মতবিরোধে শক্তি প্রয়োগের হুমকি থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু কিউবাকে সমর্থন নয়, বরং এটি ওয়াশিংটনের উদ্দেশ্যে একেবারে সরাসরি রাজনৈতিক বার্তা। কারণ কয়েক বছর আগেও ঠিক এমন ভাষা ব্যবহার করত যুক্তরাষ্ট্র। অন্য দেশকে সংযত থাকার পরামর্শ দিত ওয়াশিংটনই। কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থানেও আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আর সেই আত্মবিশ্বাসী এখন প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংকটগুলোতে। বিশেষ করে কিউবা ইস্যুতে চীনের অবস্থানকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকেরা। কারণ কিউবা শুধু একটি ছোট দ্বীপরাষ্ট্র নয়, দীর্ঘদিন ধরেই ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতির অন্যতম প্রতীক দেশ এটি। আর এখন সেই কিউবার পক্ষেই প্রকাশ্যে দাঁড়াচ্ছে বেইজিং। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকেরা বলছেন এটি আসলে আরো বড় কিছু ইঙ্গিত। চীন বোঝাতে চাইছে বিশ্ব রাজনীতিতে এখন আর একক আধিপত্যের যুগ নেই। ওয়াশিংটন যা চাইবে সেটাই হবে, এমন বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে। এরই মধ্যে ডলার নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার উদ্যোগ, রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট, মধ্যপ্রাচ্যে সক্রিয় কূটনীতি, সব মিলিয়ে বিশ্ব মঞ্চে নতুন শক্তি হিসেবে চীনের অবস্থান আরো শক্ত করছে চীন। চীন কি তাহলে সত্যিই যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করার পর্যায়ে পৌঁছে গেছে, নাকি এটি কেবল শুরু? কারণ বর্তমান বিশ্ব রাজনীতির প্রতিটি ঘটনাই যেন একটাই ইঙ্গিত দিচ্ছে, ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে বদলাচ্ছে। আর সেই বদলের অন্যতম নায়ক যে চীন, সে আর বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ এশিয়ার মাতবরি কি এখন সত্যি পাকিস্তানের হাতে? যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সুসম্পর্কের কারণেই কি বিশ্ব মঞ্চে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে পাকিস্তান? যদিও বহু বছর ধরেই ভারতের সাথে কূটনৈতিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই পাকিস্তানের সম্পর্ক, তবে ইরান ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দায়িত্ব পালন করায় পাকিস্তান এখন বৈশ্বিক মঞ্চে তুমুল আলোচনার কেন্দ্রে পৌঁছেছে। যার কারণে প্রশ্ন উঠেছে যে পাকিস্তান কিভাবে কূটনৈতিক খেলায় ভারতকেও ছাড়িয়ে গেল। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে সম্প্রতি দেশটির বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ায় পাকিস্তান, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা দানা বাঁধে। সাময়িক সেই যুদ্ধে পাকিস্তানকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগ উঠে চীনের বিরুদ্ধে। তবে সেই উত্তেজনা কমাতে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এরপর থেকেই পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা পালন করায় ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন বন্ধে এগিয়ে আসে পাকিস্তান, যার মাধ্যমে আঞ্চলিক সংঘাত মোকাবিলায় ইসলামাবাদের নামটি বিশ্ব দরবারে নতুন করে আলোচনায় উঠে। তবে যুদ্ধের ময়দানে উত্তাপ কমলেও ইহুদিবাদীদের বিরুদ্ধে কূটনৈতিক ক্ষেত্রে ইরানের উত্তেজনা এখনো তুঙ্গে। আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমাধানের পথ খোঁজার জন্য অবশ্য আহ্বান জানিয়েছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, আঞ্চলিক দ্বন্দ্ব মেটাতে পাকিস্তানকেই কেন নির্বাচিত করল যুক্তরাষ্ট্র? বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও দেশটির সামরিক দিকটি বিবেচনা করলে এক্ষেত্রে ভারতের তুলনায় কয়েক গুণ পিছিয়ে আছে পাকিস্তান। বৈশ্বিক সামরিক বিষয়াদি নিয়ে পর্যবেক্ষক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দাবি, বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতায় প্রথম 10টি দেশের সারিতে রয়েছে ভারত। এক্ষেত্রে নেই পাকিস্তানের নামটি। তবে কূটনৈতিক দৌড়ে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়েছে পাকিস্তান, যে বিষয়টিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেই মত সমরবিদদের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
অন্যদিকে রাশিয়ার সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের দায়ে ভারতের সাথে মার্কিন প্রশাসনের বর্তমান সম্পর্ক কিছুটা তলানিতে পৌঁছেছে বলেই মত বিশ্লেষকদের। যদিও এই সম্পর্ককে আবারও চাঙ্গা করতে সম্প্রতি ভারত সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ধারণা করা হচ্ছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের সাথে নতুন চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কি যুক্তরাষ্ট্র ভারতের বন্ধুত্বের মধুর সম্পর্কে ফাটল ধরেছে? এজন্যই কি ইরান ইস্যুতে সমঝোতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সম্প্রতি উদ্ভট মন্তব্য করেছেন মার্কিন শাসক, যাকে ঘিরে অবশ্য প্রতিবাদ জানাতে একটুকুও দেরি করেনি নয়াদিল্লি। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল যাতে না কিনে সে সম্পর্কেও ভারতকে সাম্প্রতিক সময়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ভারত যুক্তরাষ্ট্রের এমন উত্তাপের সুযোগ নিয়েছে পাকিস্তান। ট্রাম্পকে যাতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এমন মন্তব্য করে বৈশ্বিকভাবে আলোচনার কেন্দ্রে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনায় পাকিস্তানের প্রতি বিশ্বাস স্থাপন কেন করছেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে এখন যেন পালানোর পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো কখনো নতুন যুদ্ধের হুমকি, আবার কখনো বা ইরানের সাথে সমঝোতার ইঙ্গিত দিয়ে নানান বাক্য আওড়াচ্ছেন মার্কিন শাসক। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান। কিন্তু চলমান উত্তাপ কমাতে এখন পাকিস্তানের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। তবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে যখন নাজেহাল অবস্থায় পড়ছিল ইহুদিবাদীরা, ঠিক তখনই যুদ্ধবিরতির জন্য বিভোর হন ট্রাম্প। মার্কিন শাসকের জন্য শান্তির বাণী নিয়ে সে সময় হাজির হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতিতে যায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যুদ্ধের ময়দানে চূড়ান্তভাবে শান্তি ফেরাতে সেই মাসেই পাকিস্তান সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইসলামাবাদে আসেন ইরানের প্রতিনিধিরাও। বহুদিন পর ইরানের সাথে সরাসরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হলো, ভারতকে রেখে পাকিস্তানকেই কেন বেছে নিলেন ট্রাম্প? ২০২৫ সালে ভারত পাকিস্তানের সামরিক সংঘাত থামাতে এগিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় থেকেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে উষ্ণ সম্পর্ক তৈরি হয় ট্রাম্পের। এমনকি মার্কিন শাসক প্রায়শই পাকিস্তানের সেনাপ্রধানকে প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে আখ্যায়িত করে আসছেন। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের সংঘাত থামাতে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্যকে ঘিরে অনেকটা ক্ষুব্ধ ট্রাম্প। সেই সাথে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ভারতীয়দের অবৈধ প্রবেশে হতাশ মার্কিন শাসক। এ প্রসঙ্গে ট্রাম্প সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমি একসময় ভারতীয়দের সমর্থক ছিলাম, তবে যুক্তরাষ্ট্রে বর্তমানে যা ঘটছে তা দেখে আমার চোখ আকাশে উঠেছে। কারণ আমাদের চাকরির বাজারে ভারতীয়দের একচেটিয়া প্রভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কোণঠাসা হচ্ছেন। তবে শুধু এই মন্তব্যের মাঝেই সীমাবদ্ধ থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসন ইস্যুতে ভারতকে রীতিমতো নরককুণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। তার এই মন্তব্যকে ঘিরে অবশ্য কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তাই তো বিশ্লেষকদের দাবি, ভারতের পররাষ্ট্রনীতির কারণে দেশটির সাথে বর্তমানে টানটান সম্পর্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে।
অন্যদিকে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কূটনৈতিক খেলায় নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। এ প্রসঙ্গে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, পাকিস্তানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তোষামত করায় ওয়াশিংটনের কাছে ইসলামাবাদের গ্রহণযোগ্যতা এখন অনেক বেশি, যার কারণে ইরান ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রশাসনের চোখে পাকিস্তান বর্তমানে প্রথম পছন্দের তালিকায় উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাতে নিজের কথিত গোপন সফরের তথ্য প্রকাশ্যে এনে নতুন কূটনৈতিক ঝড় তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষ থেকে এই সফরকে ঐতিহাসিক বলা হলেও আবু ধাবি তার সরাসরি অস্বীকার করায় বিষয়টি এখন আঞ্চলিক রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, কি ঘটেছিল সেদিন? গত 13 মে নেতানিয়াহুর দপ্তর দাবি করে যুদ্ধকালীন সংকটের মধ্যেই তিনি অত্যন্ত গোপনে ইউএই সফর করে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পুরো দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। কিন্তু এরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সফরের সম্ভাব্য স্থান, যাতায়াতের রুট এবং বৈঠকের খুঁটিনাটি প্রকাশ করতে শুরু করলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী গত 26 মার্চ ওমান সীমান্তবর্তী আল আইন শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এমনকি সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ নিজে গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে রাজপ্রাসাদে নিয়ে যান বলেও খবর প্রকাশ করা হয়। একই সঙ্গে বিশেষ বিমানের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট এই সফরের সত্যতা নিয়ে নতুন জল্পনা তৈরি করে। তবে প্রশ্ন উঠেছে, কেন এই তথ্য ফাঁস? তবে সবকিছুর থেকে বড় প্রশ্ন, কেন অস্বীকার করল আমিরাত? আর এর কারণ, আবু ধাবির অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় চলমান যুদ্ধের কারণে পুরো আরব বিশ্বে ইসরায়েল বিরোধী জনমত তীব্র। এই সময়ে নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার করা হলে ইউএই এর অভ্যন্তরীণ ও আঞ্চলিক ভাবমূর্তি বড় ধাক্কা খেতে পারত। ইরানের সঙ্গে উত্তেজনার সময় ইসরায়েলের সঙ্গে আমিরাতের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার তথ্য প্রকাশ্যে এলে তেহরানের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারত। ফলে আমিরাতের নিরাপত্তা, ব্যবসা বান্ধব ইমেজ এবং আঞ্চলিক ভারসাম্য সবকিছু ঝুঁকিতে পড়ার আশঙ্কা ছিল। অনেক বিশ্লেষকের মতে নেতানিয়াহুর এই তথ্য ফাঁস আসলে আরব মিত্রদের আরও বেশি ইসরায়েল নির্ভর করে তোলার একটি কৌশল। ইসরায়েল যদি দেখাতে পারে যে আরব রাষ্ট্রগুলো গোপনভাবেও তাদের সঙ্গে কাজ করছে, তাহলে ভবিষ্যতে সেই দেশগুলোর জন্য সম্পর্ক থেকে পুরোপুরি সরে আসা কঠিন হয়ে যাবে। এ ধরনের ঘটনা নতুন নয়। 2020 সালে সৌদি আরবের নিয়ম শহরে নিজের গোপন সফরের তথ্য এইভাবেই ফাঁস করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যের কূটনীতি এখন প্রকাশ্য বক্তব্যের চেয়ে অনেক বেশি জটিল। একদিকে আরব রাষ্ট্রগুলো জনমতের চাপে ইসরায়েল থেকে দূরত্ব দেখাতে বাধ্য হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও ভূরাজনৈতিক বাস্তবতায় গোপন যোগাযোগও বজায় রাখছে। তবে নেতানিয়াহুর একতরফা তথ্য ফাঁসের পর আবু ধাবির নীতি নির্ধারকদের মধ্যেও নতুন প্রশ্ন উঠেছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা কি শেষ পর্যন্ত ইউএই এর কৌশলগত স্বাধীনতাকেই ঝুঁকির মুখে ফেলছে?